আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আমাদের জৈব রসায়নের আজকের এমসিকিউ বোর্ড সলভ কোশ্চেন নাম্বার হচ্ছে 86 থেকে 90। এখানে পার্ট হচ্ছে 18, মানে প্রায় শেষের দিকে। হ্যাঁ, আর মোটামুটি দুইটা লেকচার দিলে ইনশাআল্লাহ জৈব রসায়নের এমসিকিউ বোর্ড শেষ। তো শেষের দিকে আসতে পেরে ভালোই লাগতেছে। আজ দেখো, আমরা প্রথম যে প্রশ্নটা নিয়ে একটু কথা বলি। এখানে 86, 87, 88 এই তিনটা মূলত হচ্ছে একই টাইপের প্রশ্ন। হ্যাঁ, তো খুব গুরুত্বপূর্ণ বিধায় তিনটা প্রশ্ন দিলাম। তো প্রথমত বলছে হচ্ছে নিচের কোনটি ব্যবহার করে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে পার্থক্য করা যায়, অর্থাৎ প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যামিনের পার্থক্য। তো এটা জাস্ট আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এখানে হচ্ছে নাইট্রাস অ্যাসিড দ্বারা, কি দ্বারা বলছি? নাইট্রাস অ্যাসিড। ঠিক আছে। আচ্ছা, এই জিঙ্ক আর HCl, হ্যাঁ, বা জিঙ্ক ক্লোরাইড HCl লোকাল বিকারক দিয়ে অ্যালকোহল প্রস্তুতি পড়ে আসছিলাম, মনে আছে তো? তাহলে এটা মনে রাখবো হচ্ছে নাইট্রাস অ্যাসিড। ওকে, এটা নিয়ে আসতেছি সামনে। আহ, তো আচ্ছা, এখানে একটু কথা বলে রাখতে হয় যে সাধারণত 1 ডিগ্রি যদি হয়, 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে, ঠিক আছে, অ্যামিন যদি তোমার কত ডিগ্রি হয়, 1 ডিগ্রি হয়, তাহলে সেখান থেকে আমরা যেটা পাবো নাইট্রোজেন গ্যাস আর কি অ্যালকোহল। সুন্দর করে নিচে লেখা আছে, আমি লিখতেছি না, ডিটেইলস, সময় বেশি লাগবে। 2 ডিগ্রি যদি হয়, তাহলে এখান থেকে নাইট্রোসো অ্যামিনের, হ্যাঁ, R2N NO, এখানে একটা তৈলাক্ত দ্রবণ পাবো। কি পাবো বলো তো? তৈলাক্ত দ্রবণ। এটা হলুদ বর্ণের। কি বর্ণের? হলুদ বর্ণের। তাহলে তুমি 1 ডিগ্রি 2 ডিগ্রি পেয়ে গেলে যে হলুদ বর্ণের তৈলাক্ত হচ্ছে 2 ডিগ্রি, 1 ডিগ্রি থাকলে গ্যাস উৎপন্ন হবে। তাহলে বাকি যেটা থাকবে সেটা কি? 3 ডিগ্রি। তাহলে 3 ডিগ্রি অ্যামিন যদি হয়, সেক্ষেত্রে এটা হচ্ছে একটা কি বলা হয়, নাইট্রেট লবণ। নাইট্রেট লবণ, যেটা হচ্ছে কালারও দেখাবে না কোনো, আবার হচ্ছে কোনো গ্যাসও উৎপন্ন হবে না। তাহলে বুঝবো এটা কি? টারশিয়ারি বা 3 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে মাধ্যম কোনটা হবে? নাইট্রাস অ্যাসিড, HNO2। ওকে, নিচের কোন যৌগটি কার্বিলামিন? এই কার্বিলামিন নিয়ে অনেক কথা বলছে আগে, আবার আজকে একটু বলছি। নিচের কোন যৌগটি কার্বিলামিন বিক্রিয়া দেয়? কোনটা দেয়? তো এখানে আসলে এই যে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি থেকে যদি আমি প্রাইমারি অ্যামিনটাকে আলাদা করতে চাই, সেক্ষেত্রে আমাদের দেখা যায় সেটা কি কার্বিলামিন বিক্রিয়া দেয়। দেখো, প্রাইমারি বলছিলাম আর একটা থাকবে, এখানেও আরো একটা, বাট পার্থক্যটা কোথায় দেখছো তো? এখানে হচ্ছে নাইট্রোজেনের আমাদের হাত থাকবে সাধারণত তিনটা, বা আছে কয়টা দেখো তো? দুইটা। অর্থাৎ এটা যৌগটাই সম্পূর্ণ না, অসম্পূর্ণ। এটা 3 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, তাহলে কোনটা হবে? 1 ডিগ্রি। বিষয়টা হলো কার্বিলামিন বিক্রিয়াটা আসলে কি? আমরা যদি এখানে দেখি যে মনে করো আর NH2, তার সাথে হচ্ছে ক্লোরোফর্ম, তার সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা যদি বিক্রিয়া করে, এখানে মেইন যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে RNC। এই যে কার্বন এবং নাইট্রোজেন, হ্যাঁ, এটাকে বলা হয় কার্বিলামিন বিক্রিয়া। এটা খুব, মানে কি বলা হয়, দুর্গন্ধযুক্ত। হ্যাঁ, একটা দুর্গন্ধযুক্ত একটা যৌগ উৎপন্ন হবে, যেটা দেখে বুঝবো এখানে আসলে আমাদের কার্বিলামিন উৎপন্ন হয়েছে। কি উৎপন্ন হয়েছে? কার্বিলামিন উৎপন্ন হয়েছে। এখন সাধারণত তিনটা যৌগ দেয়। একটা হচ্ছে এই যে অ্যালকাইল অ্যামিন দেয় বা প্রাইমারি অ্যামিন। হ্যাঁ, 1 ডিগ্রি অ্যামিন দিবে, 2 ডিগ্রি বা 3 ডিগ্রি দিবে না। এটা একটা পার্থক্য করানোর বিষয়, যে 1 ডিগ্রি অ্যামিন কি করা যায়, 2 থেকে 3 ডিগ্রি এবং 2 ডিগ্রি থেকে আলাদা করা যায় কি বিক্রিয়ার মাধ্যমে বা কোন পরীক্ষার মাধ্যমে? কার্বিলামিন। ঠিক আছে। আরেকটা দেয় হচ্ছে অ্যানিলিন। আরেকটা কে দেয়? NH2। হ্যাঁ, এখান থেকে আমরা পাই হচ্ছে ফিনাইল আইসোসায়ানাইড। ঠিক আছে, এ একটা পাই। আরেকটা দেয় হচ্ছে ক্লোরোফর্ম। কি পাই? ক্লোরোফর্ম, CH3, এটা কি? ক্লোরোফর্ম। তাহলে তিনটা জিনিস শনাক্ত করা যায়, একটা হচ্ছে প্রাইমারি অ্যামিন, একটা হচ্ছে ক্লোরোফর্ম, আরেকটা কি বলছি, আহ, তোমার ফিনাইল আইসোসায়ানাইড বা অ্যারোমেটিক অ্যামিন। হ্যাঁ, যেটাকে বলা হয় অ্যানিলিন। অ্যানিলিন, হ্যাঁ, অ্যানিলিন, প্রাইমারি অ্যামিন বা মিথাইল অ্যামিন, আর একটা হচ্ছে ক্লোরোফর্ম। তিনটা হচ্ছে শনাক্ত করা যায় এই কার্বিলামিন বিক্রিয়ার মাধ্যমে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এর পরেরটা যদি বলি, এখানে প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন, প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন বা অ্যানিলিন হতে ডায়োজেনিয়াম লবণ উৎপন্ন করতে নিচের কোনটি ব্যবহৃত হয়? তো সাধারণত এইখানে হচ্ছে আমাদের এই যে সোডিয়াম নাইট্রেট এবং HCl, মানে যেটা হচ্ছে অ্যামিনের, এই যে পার্থক্য করছি না, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, বা যেটাকে বলা হয় অ্যানিলিন বা অ্যারোমেটিক অ্যামিন। প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন বা কি বলা হয়? অ্যানিলিন। এই অ্যানিলিনকে আমরা যদি পরীক্ষা করতে চাই, মূলত এই পরীক্ষাটা হয় কি নাইট্রাস অ্যাসিডের উপস্থিতিতে। এখন এই নাইট্রাস অ্যাসিডটা হচ্ছে খুব অস্থায়ী। কি বলছি? খুবই অস্থায়ী, মানে দ্রুত এটা ভেঙে যায়। এজন্য আমরা সরাসরি ওইটা ব্যবহার করতে পারি না। তাহলে আমরা কি ব্যবহার করি? আমরা ব্যবহার করি সোডিয়াম নাইট্রেট লবণ। এই যে সোডিয়াম নাইট্রেট, আরেকটা কি ব্যবহার করি? HCl, ডাইলিউট HCl। এই দুইটা ব্যবহার করলে মূলত দেখো এখানে
এই যে HCl আর এটা মিলে উৎপন্ন হয় কিন্তু নাইট্রাস অ্যাসিড, এখানে উৎপন্ন করে কি নাইট্রাস অ্যাসিড। এই পরবর্তীতে নাইট্রাস অ্যাসিড যেটা হয় যে এখান থেকে অ্যানিলিন থেকে আমাদের যেটা উৎপন্ন করে সেটা হচ্ছে ডাইজোনিয়াম ক্লোরাইড N2Cl। এটা কি ডাইজোনিয়াম ক্লোরাইড, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। তাহলে এই যে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড বা ডাইজোনিয়াম ক্লোরাইড বা ডাইজোনিয়াম লবণ উৎপন্ন করতে গেলে কোনটা ব্যবহার করতে হবে? ওই নাইট্রাস অ্যাসিড যদি না থাকে অপশনে তাহলে কি দিবা? সোডিয়াম নাইট্রাইট আর কি HCl। ঠিক আছে। আর সাধারণত কিন্তু আমাদের এই যে পরীক্ষাগুলোতে সরাসরি আমরা কি করতে পারি না, নাইট্রাস অ্যাসিডটা ব্যবহার করতে পারি না। আমাদের ব্যবহারটা করতে হয় কি, আমাদের ব্যবহার করতে হয় এই সোডিয়াম নাইট্রাইট এবং কি HCl, কারণ এই দুইটা মিশ্রিত করলে সাথে সাথে সেখান থেকে নাইট্রাস অ্যাসিডটা উৎপন্ন হয় এবং সে ওই কাজটা সম্পন্ন করে। বাট নাইট্রাস অ্যাসিডটা আলাদাভাবে সংরক্ষণ করা যায় না, এটা খুব অস্থায়ী, এটা ভেঙে অন্য কিছু তৈরি হয়ে যায়। ঠিক আছে, এখানে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয় আর অন্য কিছু হয়ে যায়। ওকে, কোনটি উভধর্মী? এটা আসলে দেখে বোঝা যাচ্ছে উভধর্মীটা হচ্ছে এখানে যে প্লাস এবং মাইনাস। তাহলে এখানে অক্সিজেনের যে মাইনাস, কার্বনিল এই যে অক্সিজেন যখন ইলেকট্রন টেনে নেয় তখন অক্সিজেন কি হয়ে যায় মাইনাস, আর কার্বন কি হয়ে যায় প্লাস না। তাহলে এই যৌগের ভিতরে প্লাস মাইনাস দুইটা অংশ আছে, এজন্য এটাকে উভধর্মী বলা হয়। হ্যাঁ, এটাকে কি বলছি? উভধর্মী। ঠিক আছে, অ্যাসিডিক এবং বেসিক দুইটা ধর্ম তার ভিতরে আছে। লাস্টে যেটা বলছে আয়ার বর্ণালীতে কোন যৌগের সিও মূলকের গ্রুপের শোষণ ব্যান্ড উচ্চ তরঙ্গ সংখ্যা। হ্যাঁ, উচ্চ তরঙ্গ সংখ্যা হবে। তো এই জিনিসগুলো দেখো নিচে অনেকগুলো লেখা আছে, মান লেখা আছে, একটু মুখস্থ রাখতে হবে। সাধারণত কার্বনিল গুলো কোনটা, মানে কার্বনিল বলতে যেমন অ্যালডিহাইড যদি বলি তাহলে অ্যালডিহাইডে এক পাশে কি থাকে হাইড্রোজেন থাকে। যদি কিটোন বলি তাহলে কিটোনে সাধারণত কি থাকে দুই পাশে অ্যালকাইল মূলক থাকে। ঠিক আছে, আবার যদি অ্যাসিড বলি বা অ্যাস্টার বলি তাহলে কি থাকে এখানে ও, তারপরে আর থাকে। হ্যাঁ, তারপরে সিও ও ও এইচ থাকে এরকম। বা অ্যামাইড যদি বলি মানে অ্যাসিডের জাতক যেগুলো আছে। তো সাধারণত এইখানে সবগুলোতে রেজোনেন্স বেশি হয়। কি হয়? রেজোনেন্স বেশি হয়। আবার কিটোনের ক্ষেত্রে দেখো দুই দিক থেকে ইলেকট্রন দিচ্ছে কাকে? কার্বনকে। তাহলে এইখানে কার্বন সিও মূলকের কি স্থিতিশীলতা কমে যাচ্ছে না? তার মানে স্থিতিশীলতা কোনটাতে বেশি হচ্ছে? এটাতে। ঠিক আছে, তাহলে এই যে সিও মূলকে মানে এখানে একটা এক হাতে হাইড্রোজেন মূলক থাকার কারণে মূলত এটা হচ্ছে কি রেজোনেন্স কম এবং সিও মূলক বেশি স্থিতিশীল, এখানে তরঙ্গ সংখ্যাটা কি বেশি পাওয়া যাবে। এজন্য আমাদের এখানে আনসারটা হবে হচ্ছে কি অ্যালডিহাইড। কি আনসার হবে? অ্যালডিহাইড। ঠিক আছে, তো মানগুলো একটু মুখস্থ রেখো। এগুলাই হচ্ছে মূলত এখানে। তাহলে সব থেকে বেশি হবে অ্যালডিহাইড, তারপরে কিটোন, তারপরে তোমার অ্যাসিডের যে জাতকগুলো আছে সেগুলো অ্যাসিড হবে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তো আশা করি আজকের ভিডিওটা সবাই বুঝতে পারছো। তো সবাই একটু পড়ে ফেলো, ভালো করে মুখস্থ রেখো। আর মাত্র দুইটা ভিডিও বাকি আছে, ইনশাআল্লাহ তারপর শেষ করে ফেলবো। ভালো থেকো সে পর্যন্ত। আল্লাহ হাফেজ।